যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান, বিক্রি করছে 23 কোটি ডলারের তেল। সংঘাত কি খামেনি দেশের জন্য লাভ নিয়ে আসলো? এক সপ্তাহ পেরুলেও উদ্ধার হয়নি ভেনেজুয়েলার ভূমিকম্পে চাপা পড়ারা, নেই ভারী যন্ত্রপাতি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছে স্বজনরা। অজানা অচেনা কেপ ভার্দে প্রথমবার খেলতে এসেই কাঁপিয়েছে বিশ্বকাপের মঞ্চ। জনশূন্য দ্বীপ থেকে ফুটবলের পরাশক্তি কিভাবে হলো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার সাথে যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার পর 2 সপ্তাহে শুধু তেল রপ্তানি থেকে ইরান আয় করেছে 23 কোটি ডলারের বেশি। না যুদ্ধ না শান্তি, এই পরিস্থিতিতে ভেঙে পড়া আলোচনা আবারও শুরু হয়েছে কাতারের দোহায়। তবে সরাসরি নয়, বরং যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা আলোচনা করছে মধ্যস্থতাকারীরা। কেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে না তা খোলাসা করেছেন ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফ। মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। আকস্মিক বজ্রপাতের মতো শান্তি সমঝোতা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরান কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর আবার গতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুমকিতে আবার চোখ রাঙাচ্ছিল অচল অবস্থার শঙ্কা। যদিও মার্কিন হুমকি পাত্তা না দিয়ে বরাবরের মতোই হরমুজে নিশ্ছিদ্র আধিপত্য ধরে রেখেছে তেহরান। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কড়া নজরদারি ফাঁকি দিয়ে বিকল্প চোরাপথে হরমুজ পাড়ি দিতে গিয়ে বুধবার একটি কার্গো জাহাজ ডুবোচরে আটকে যাওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হরমুজের মোক্ষম ব্যবহারে এরই মধ্যে বিপুল পরিমাণে তেল রপ্তানি করেছে ইরান। এতে আয় হচ্ছে অঢেল। এ কি শুধু কথার কথা বা ধারণা? এর পক্ষে শক্ত কোনো প্রমাণ আছে কি? শুধু 2 সপ্তাহের তথ্যপাত্য বলছে কমপক্ষে 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান, যা প্রকাশ করেছে তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একাধিক সংস্থা। তেল রপ্তানির এই সুযোগের শুরুটা গত 17 জুন ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর। এর থেকে আয়ের পরিমাণ 3.5 বিলিয়ন বা 350 কোটি ডলার। এর গড় করলে দেখা যায় প্রতিদিন 23 কোটি 30 লাখ ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এ তো গেল 2 সপ্তাহের হিসাব। বড় কোনো অঘটন না হলে যা আগামী 1.5 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী 21 আগস্টের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বেঁধে দেওয়া সীমার মধ্যবর্তী সময়ে উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী। তাই এই সুযোগের মোক্ষম ব্যবহারে তেহরানের আয় ফুলে ফেপে যে কোথায় গিয়ে ঠেকবে তা আগে থেকেই আভাস দিচ্ছে গত 2 সপ্তাহের জরিপ। তাছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করা বিদেশি জাহাজ থেকে ইরানের টোল আদায় থেকে অর্জিত অর্থের হিসাব তো আছেই। এদিকে ইরানের প্রতিনিধি দলের সাথে আরেক দফা শান্তি আলোচনার আশায় মঙ্গলবার কাতারের দোহায় গিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের শীর্ষ নেতা স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। এই সফরে বৈঠক হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানির সাথে। কথা হয়েছে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কৌশল সহ সার্বিক বিষয়ে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আর বৈঠক আয়োজনে কাতারের অঙ্গীকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন আল থানি। কাতারের বিবৃতিতে জানানো হয়েছে বৈরুত তেল আবিব শান্তি চুক্তি আর লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। এদিন ইরানের প্রতিনিধি দলের সাথে উইটকফ আর কুশনারের বৈঠক তো দূরের কথা, মুখোমুখি দেখাও হয়নি। এক সাক্ষাৎকারে এর কারণ খোলাসা করেছেন ইরানের পক্ষে প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সমঝোতা স্মারকের 5টি ধারা, যার একটি হলো লেবাননে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধারাগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হব না। এই সমঝোতা স্মারকের প্রথম ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে লেবাননের স্বীকৃত সরকারি ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্বই প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে হলে আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং জনগণকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। এদিকেই সংকট আরও জটিল আকার নেয়ার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপে নতি স্বীকার করবে না তেল আবিব। নিরাপত্তার প্রয়োজনে যতদিন প্রয়োজন ততদিনই লেবাননে থাকবে ইসরায়েলি সেনারা। এমনকি দরকার হলে 3য় দফায় ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে এসে গোটা বিশ্বকে চমকে দিয়েছে অজানা অচেনা দেশ কেপ ভার্দে। 4 জুলাই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে তারা। আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ছোট্ট এই দ্বীপদেশ কিভাবে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এলো? জনশূন্য দ্বীপ থেকে উপনিবেশ, তারপর স্বাধীন রাষ্ট্র, কিভাবে বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠল কেপ ভার্দে? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বিশ্বকাপে এসে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাপক আলোচনায় উঠে এসেছে এমন একটি দেশ যেটি সম্পর্কে বিশ্বের অধিকাংশ মানুষেরই তেমন ধারণা নেই। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা 10টি আগ্নেয় দ্বীপ ও কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির সরকারি নাম কাবো ভার্দে। কাবো ভার্দে অর্থ সবুজ অন্তরীপ, তবে বিশ্বের অনেকেই একে কেপ ভার্দে নামেই চেনে। মাত্র 5.5 থেকে 6 লাখ মানুষের এই ক্ষুদ্র রাষ্ট্রের আয়তন 4033 বর্গ কিলোমিটার। রাজধানীর নাম প্রাইয়া। ইতিহাস বলছে আজকের কেপ ভার্দে একসময় ছিল সম্পূর্ণ জনশূন্য। 15 শতকে পর্তুগিজ নাবিকরা আবিষ্কার করেন আটলান্টিক মহাসাগরে কাছাকাছি অবস্থানরত এই দ্বীপগুচ্ছকে। এরপর সেখানে বসতি গড়ে ওঠে। প্রায় 5 শতাব্দী ধরে পর্তুগিজ উপনিবেশ থাকায় আফ্রিকার অংশ হলেও কেপ ভার্দের ভূগোল, সংস্কৃতি আর জীবনযাত্রায় ইউরোপীয় প্রভাব স্পষ্ট। পর্তুগিজ নাবিকরা পৌঁছানোর পর এই দ্বীপগুলো হয়ে ওঠে আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অবশেষে 1975 সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। এখানকার 81% মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এরপরই আছে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় 16%। এর বাইরে প্রায় 1.5% মানুষ মুসলিম। কেপ ভার্দের সরকারি ভাষা পর্তুগিজ হলেও সাধারণ মানুষ সবচেয়ে বেশি কথা বলে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়। ইউরোপিয়ান ও আফ্রিকান সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই সমাজে সঙ্গীতের আছে বিশেষ কদর। বিশেষ করে তাদের মর্না নামের সঙ্গীতধারা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। কিংবদন্তি শিল্পী সেজারিয়া এভোরা কেপ ভার্দের সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন। প্রাকৃতিক সম্পদে খুব বেশি সমৃদ্ধ নয় কেপ ভার্দে। অনাবৃষ্টি ও খরার দীর্ঘ ইতিহাস আছে এদেশে, ফলে কৃষিকাজও সীমিত। পর্যটন, সামুদ্রিক অর্থনীতি, সেবা খাত এবং বিদেশে বসবাসরত কেপ ভার্দিয়ানদের পাঠানো রেমিট্যান্সই অর্থনীতির প্রধান ভিত্তি। 20 শতকে ভয়াবহ খরায় বহু মানুষের মৃত্যু হয় এখানে। সে সময় বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। ফলে আজ এমন অবস্থা দাঁড়িয়েছে যে দেশটিতে বসবাসকারী জনসংখ্যার চেয়ে বিশ্বের বিভিন্ন দেশে কেপ ভার্দের বংশোদ্ভূত মানুষের সংখ্যাই বেশি। ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি অবস্থানের কারণে সামুদ্রিক ও বিমান যোগাযোগের ক্ষেত্রেও দেশটির কৌশলগত গুরুত্ব রয়েছে। তবে কেপ ভার্দেকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে তাদের ফুটবল। বহু বছর ধরেই আফ্রিকার অন্যতম উদীয়মান ফুটবল শক্তি হিসেবে পরিচিত এই দেশ। 2015 সালে একটি প্রীতি ম্যাচে তারা ইউরোপের অন্যতম ফুটবল শক্তি পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে দেয়। পর্তুগালের সাবেক উপনিবেশের জন্য এটি ছিল বিশাল এক অর্জন। আজ বিশ্বকাপের মঞ্চে তাদের উপস্থিতি সেই ফুটবল যাত্রারই নতুন অধ্যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সাথে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। এই নকআউট পর্বে 4 জুলাই তারা মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। সব মিলিয়ে কেপ ভার্দেকে নিয়ে এখন ব্যাপক কৌতূহল কাজ করছে। ইউরোপের বিভিন্ন লিগে খেলা অসংখ্য ফুটবলারের শিকড় কেপ ভার্দেতে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দুর্দান্ত দলগত সমন্বয়ের কারণে তারা বারবার চমক দেখাচ্ছে। বিশাল অর্থনৈতিক শক্তি বা বিপুল জনসংখ্যা ছাড়াও যে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া যায়, কেপ ভার্দে তার উজ্জ্বল উদাহরণ। ফুটবলের সুবাদে দেশটি প্রমাণ করেছে আকার নয়, স্বপ্ন, প্রস্তুতি এবং দৃঢ় সংকল্পই একটি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে পারে। সেই কারণেই আজ বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর কাছে কেপ ভার্দে আর অচেনা কোনো দেশের নাম নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। হিজল জুবায়ের, বাংলা ভিশন।
পাকিস্তান ভারত পাল্টাপাল্টি বাগযুদ্ধে আবারও সৃষ্টি হচ্ছে চরম উত্তেজনাকর এক পরিস্থিতি। চলতি সপ্তাহে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। আর সিন্ধু নদের পানি বন্টনের ইস্যু সামনে টেনে ভারতকে ইঙ্গিত করে অধিকারী হস্তক্ষেপকারী হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদ। ভিন্ন ভিন্ন অজুহাতে আবারও কেন উত্তেজনা বাড়াচ্ছে বৈরী দুই প্রতিবেশী? নতুন করে সংঘাতে জড়ানোর আশঙ্কা রয়েছে কি? হিজল জুবাইরি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে উত্তেজনা ছড়িয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের প্রাপ্য পানি প্রবাহে বাধা দেওয়ার কোনো প্রচেষ্টা ইসলামাবাদ মেনে নেবে না। এ প্রসঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের পানির অংশে কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসাদ্দিক মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি সংবাদ সম্মেলনে মুসাদ্দিক মালিক বলেন, পাকিস্তানের বিপুল জনগোষ্ঠীর জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। তাই নদীর পানি প্রবাহে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে শুধু কৃষিখাত নয়, খাদ্য উৎপাদন, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। দেশের লাখো কৃষকের জীবন ও জীবিকা সরাসরি নদীর পানির সঙ্গে সম্পৃক্ত। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, মালিক অভিযোগ করেছেন, ভারতের রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানে পানি প্রবাহ সীমিত করার অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন যার মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেওয়া হবে না। এসব উল্লেখ করে মালিক বলেন, পাকিস্তানের প্রায় 40 থেকে 50% মানুষ কৃষি নির্ভর এবং কৃষিখাত দেশের কর্মসংস্থানের বড় অংশের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখে। পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা কার্যত পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। মালিকের মতে বিষয়টি কেবল দুই দেশের রাজনৈতিক বিরোধ নয়, এটি আন্তর্জাতিক আইন, ন্যায্যতা এবং উজান ও ভাটির দেশগুলোর পানির অধিকারের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তান নিজের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পৃথিবীর অনেক নদী অববাহিকা নিয়ে আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতি ও কনভেনশনের ভিত্তিতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হয়। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি কার্যকর আন্তর্জাতিক চুক্তি বিদ্যমান থাকা সত্ত্বেও পানি প্রবাহ বন্ধ করার আলোচনা কেন হচ্ছে, এ প্রশ্ন তোলেন পাকিস্তানের এই মন্ত্রী। তার মতে, উজানের কোনো দেশের ইচ্ছামতো ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অধিকার থাকতে পারে না। অন্যদিকে এ ব্যাপারে ভারতের অবস্থান ভিন্ন। কয়েক সপ্তাহ আগে দেশটির কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সিআর পাটিল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারত সিন্ধু অববাহিকার পানিতে নিজেদের প্রাপ্য অংশ সম্পূর্ণভাবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে। ভারতের অংশের পানি ভবিষ্যতে আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সিন্ধু নদী এবং এর 6টি প্রধান উপনদীর পানি ব্যবহারের নীতিমালা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত এই চুক্তিকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী আন্তঃসীমান্ত পানি চুক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে চুক্তিটির ভবিষ্যৎ এবং এর বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।